দুইটা দেন। হ্যালো 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 হ্যাঁ হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চলে এসছো কি? দেখো তো কি দেখা যায় কিনা বোর্ড। লাইট তো ওইটুকু থাকবে, ওইটা আপনাদের যে এখানকার লাইটের সমস্যা। হ্যাঁ তোমরা বলো একটু যে লাইন ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা একটু হ্যালো হাই। শাকিল মাহমুদ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের বাড়ির পাশে যে রাস্তার কাজ হচ্ছে সেই রাস্তার মানে ইলেকট্রিক পোলগুলো হঠাৎছে আর কি। এই হঠাতে গিয়ে তোমাদের ওই সব ইয়ার লাইনগুলো, ওই নেটের লাইন, কারেন্টের লাইন সব আম্বার আইটি থেকে ফোন দিয়েছে, একটু প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাই, একবারে লাইন পাচ্ছে না। ওই যে রাস্তার পোল সরাচ্ছে মনে হয়, পোল আপনাদের সব ওই তারটা সব মানে কাটে দিয়েছে, বুঝলেন? ওই জন্য এটা হচ্ছে মহিলা কলেজের, এখানে মহিলা কলেজের জাস্ট পূর্ব পাশেই 7 তলা বিল্ডিং ভাই। হ্যাঁ জি পূর্ব পাশে যা 7 তলা বিল্ডিংটা। হ্যাঁ ওই যে চালের আড়তের পাশ দিয়ে ভাই। আমি লাইভ ক্লাস আছে তো, আমি লাইভ ক্লাসে এসেছি, কিন্তু লাইভ ক্লাস নিতে পারছি না ভাই, আমি খুবই দুঃখিত। মানে আচ্ছা একটু আজকে আপনারা একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা ফোন দিয়েছেন, আমি খুশি হয়েছি। হ্যাঁ তো একটু হচ্ছে আপনাদের লাইনটা দেখেন, মানে ওখানে এসে আপনারা একটু অবস্থাটা একটু দেখেন। হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ এখনই আম্বার আইটি থেকে ফোন দিয়েছিল, তারা খুব শীঘ্রই এটা ঠিক করবে, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ভাই, আপনি শেষমেশ এলেন। আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমি জুয়েল ভাইয়ের এখানে এসেছি, কারণ আমাদের ওখানে লাইনটা ঠিক হয়ে গেল, মানে গত 2 দিন আসলে কোনো সমস্যা হয়নি। জুয়েল ভাই আপনি একটু আসেন, মোস্তাক চলে যাবে, বুঝলেন? আপনাকে একটু দরকার এখানে। জুয়েল ভাই বলছে ভাই ক্লিয়ার। জুয়েল ভাই আপনি একটু আসেন। হ্যাঁ এই মোস্তাক চলে যাবে, একটু মেডিকেলে যাবে। এই 7 মোবাইলটা দাও মোস্তাক। আমাকে দেখা যায় ভাইজান? মোবাইলের চার্জারও তো নিয়ে আসিনি এটার। হ্যাঁ চার্জারটা নিয়ে এসো, চাবি নিয়ে যাও। হ্যাঁ সমস্যা নাই, ধরেন এই ওয়াইফাইটা নিয়ে আগে এখানে জুয়েল ভাইয়ের লিঙ্ক 3। পাসওয়ার্ড লিখবে ভাই, পাসওয়ার্ড লিখবে। আসতে বলেন, দোকানে তো পাইল। এই যে এখানে দিয়ে দেন। মোস্তাক দেখো তো ওখানে কমেন্ট একটু দেখো তো কি অবস্থা, দেখা যায় কিনা। দেখা যাচ্ছে? এরে ভাই জুয়েল ভাই এখানে কলম, কালো কলম কই? কালো কলম দেখা যায়? তো আমি আবারও তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আসলে আরও সকালে উঠে যদি আমি নেটওয়ার্কটা চেক করতাম তাহলে 9টার দিকে ক্লাস শুরু করতে পারতাম। মানে হচ্ছে ওখানে রাস্তার কাজ চলছে, তো তোমরা এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিও। দেখা যায়? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অফিসিয়ালি সেকেন্ড পেপারের জটিল সংখ্যা চ্যাপ্টার শুরু করব। আর তোমরা যারা আমার কাছে সেকেন্ডারে আছো তারা ইউটিউব চ্যানেল উজ্জ্বল জুয়েল শিক্ষালয়, এই চ্যানেলে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের ডিটেল ক্লাস দেওয়া আছে। তোমরা অবশ্যই
তোমরা অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেল থেকে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা প্রথম 1 নম্বর লেকচার থেকে সিরিয়াল করে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকমভাবে পার্ট ওয়াইজ ব্যাগের মধ্যে রাখো। মুস্তাক ব্যাগের মধ্যে রাখো, ব্যাগ আছে। তাহলে তোমরা ইউটিউব চ্যানেল দেখে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা নোট করবা, নোট করে এই গ্রুপে পোস্ট দেবা, ঠিক আছে? অথবা উজ্জ্বল জেল শিক্ষালয় গ্রুপে পোস্ট দেবা নোট করে পুরা চ্যাপ্টারটা, এবং খুবই ক্লিয়ার করে বোঝানো আছে। ওকে, আমি একটু দেখি। সব দেখা যায় ভাই, ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাই একটু বলো তো। মোহাম্মদ ওমর ফারুক, বলার আগে করে নিয়েছি ভাই। এই পিউ রয়, কি হয়েছে? তুই কাল করিস, নিজেরা নিজেদের মধ্যে কথা বলো না। পিউ রয় আইডি থেকে যে বলছো, সপ্তাধিক বসাক করেছি ভাই। হ্যাঁ, বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা নোট করিও তোমরা। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে জটিল সংখ্যা। লেখা বোঝা যায় কিনা দেখো, এই বোর্ডে আমি প্রায় 5 বছর থেকে লিখিনি। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আমি আমার এই গ্রুপের একটা মটো দিয়েছিলাম, কমপ্লেক্স নাম্বার ইজ নট কমপ্লেক্স। তো আমরা চেষ্টা করব যে কমপ্লেক্স নাম্বার যেন কমপ্লেক্স না হয়, এবং জটিল সংখ্যার মধ্যে যে সরলতা আছে সেই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমি এটা শুরু করছি। মনে করো তোমাকে আমি যদি বলি এই সমীকরণটা সমাধান করো, x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণটা যদি আমি তোমাকে সমাধান করতে বলি, তাহলে তোমরা সবাই পারবা, কারণ তোমরা ক্লাস 9 10-এ, ক্লাস 6 7 এগুলো শিখেছ। কীভাবে করবা? এটা মিডল ফ্যাক্টর করবা, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এইটা ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 2 বা 3। কি ক্লিয়ার? তাহলে এই সমীকরণটার সমাধান হচ্ছে x এর মান 2 অথবা 3। বলবো ভাই এগুলো তো পারি, এগুলো কেন করাচ্ছেন? এমনি করাচ্ছি, শখ হলো তাই। এবার যদি আমি বলি যে ঠিক আছে, এবার x² মাইনাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটা সমাধান করো, তাও পারবা তোমরা। যে ভাই এগুলো কোনো ব্যাপার হলো নাকি, যে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 1 বা প্লাস 1, এটাও তোমরা পারবা। এই ধরনের দ্বিঘাত ত্রিঘাত যে সমীকরণে দেওয়া হোক না কেন, কিছু বাস্তব মূল বিশিষ্ট সমাধান আসে এখানে। কি ঠিক আছে? এখন যদি আমি বলি তোমাদেরকে, ঠিক আছে খুব তো মাস্তানি করতেছ তাই না, x² প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটি সমাধান করে দাও আমাকে, রাইট? তখন তোমরা বলবা যে ভাই এটা কোনো ব্যাপার হলো নাকি। তখন যে কাজটা করবা তোমরা, যে ভাই সমাধান করে দেখাচ্ছি, দেখেন x² ইকুয়াল টু মাইনাস 1, তারপরে কিছুক্ষণ দম বন্ধ করে থেকে মাথায় হাত দিয়ে চিন্তা করবা, পৃথিবীতে এমন কি বাস্তব সংখ্যা আছে যার উপরে বর্গ করে -1 পাওয়া যায়, রাইট? এই চিন্তা আসবে কিনা বলো? তাহলে পৃথিবীতে এমন কি বাস্তব সংখ্যা আছে যার উপরে বর্গ করলে -1 হয়? তখন মাথার চুল এরকমভাবে ছিঁড়িয়ে ফিরিয়ে একবার একাকার করে দেবা তোমরা, ঠিক কিনা? তাও কিন্তু মান বের হবে না। এমন কোনো বাস্তব সংখ্যা নাই এই পৃথিবীতে যার উপরে বর্গ করলে -1 হয়, রাইট? তখন তোমাদের চিন্তা হবে, তাহলে আমরা একটু কল্পনার রাজ্যে চলে যাই, রাইট? বাস্তব চিন্তায় যেহেতু তোমাদের নাই,
বাস্তব সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা নাই যাকে বর্গ করলে -1 হয়। তখন তোমরা চলে যাবা কল্পনার রাজ্যে। কল্পনা করতে হলে চোখ বন্ধ করতে হয় সব সময়, রাইট? চোখ বন্ধ করে কল্পনা করতে 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 দেখা গেল তোমার কল্পনাতেও আসে না যে কার উপরে বর্গ করে -1 হয়, রাইট? তখন গণিতবিদরা এইরকমভাবে চিন্তা করতে করতে তাদের জীবদ্দশা শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাদের সংসার শেষ হয়ে গেছে, তাদের মানে জীবন থেকে কতগুলো বছর চলে গেছে। তারপরে তারা চিন্তা করে যে লেট আস ইমাজিন, চলো আমরা কল্পনা করি। এই ইমাজিনের প্রথম অক্ষর আই। তখন গণিতবিদরা বললেন আই হচ্ছে এমন একটা সংখ্যা যার উপরে বর্গ করলে -1 হয়। এইটা তখন গণিতবিদরা প্রকাশ করে দিলেন যে i² = -1। এটার ব্যাখ্যা আমি আরও টানবো যে তারা কার কল্পনার রাজ্যে চলে গেলেন। লেট আস ইমাজিনের প্রথম অক্ষর আই যার উপরে বর্গ করলে -1 হয়। এবারে আমি ডিটেল ব্যাখ্যায় যাব, ঠিক আছে? তাহলে আমরা যে সকল ইকুয়েশান সমাধান করলে বাস্তব সংখ্যা আছে সেগুলো তো পারি, কিন্তু এমনও কিছু ইকুয়েশান তোমার সামনে আসতে পারে যে অবাস্তব কিছু ইকুয়েশান চলে আসবে। তার সমাধান আমরা কিভাবে করব সেটার জন্য আমার আয়ের প্রয়োজন আছে। ওকে, আমরা আরেকটু ডিটেলে যাই। দেখো, তোমরা যদি ভেক্টর চিন্তা করো, তোমরা দেখেছ দ্বিমাত্রিক তলে, দেখো এটা হচ্ছে অরিজিন, রাইট, মূলবিন্দু। আমি যদি এইটুকুর দৈর্ঘ্য 2 একক দিই, এইটুকুর দৈর্ঘ্য যদি 3 একক দিই, এইটুকু যদি 4 একক দিই, রাইট, এগুলো কিন্তু জাস্ট বাস্তব রেখা বলা হয়। এই বাস্তব রেখা বরাবর 2 একক দূরে আছে। এটা যদি এ বিন্দু হয়, রাইট। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 2, রাইট, এই 2 দৈর্ঘ্য তো এদিকেও থাকতে পারে, এই 2 দৈর্ঘ্যটা তো এদিকেও থাকতে পারে, এই 2 দৈর্ঘ্যটা তো এদিকেও থাকতে পারে, রাইট। এখন প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট কোন দিকে 2 আছে সেইটা বোঝানোর জন্য একটা একক নেওয়া হয়। যেমন দেখো এই 2, 3, 5, 7 এগুলো কিন্তু সবই বাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে গণনার কাজে ব্যবহার করা হয়, রাইট। তাহলে এগুলো মাত্র সংখ্যা নির্দেশ করে, গণনার কাজে ব্যবহার করা হয়। বাট এই 2 এর পাশে যখন একটা কেজি দিব তখন তোমরা বুঝবা যে কারো ভর, কোনো কিছুর ভর 2 কেজি, রাইট। এটা কোনো কিছুর ভর বোঝায়। যখন আমি এখানে 2 এর পাশে এম দিব তখন বুঝবা কারো দৈর্ঘ্য বোঝায় 2 মিটার। কি ক্লিয়ার? এখন যদি আমি এখানে 2 সেকেন্ড বলি তার মানে তোমরা বলবা সময় এখানে 2 সেকেন্ড। তাহলে এই সংখ্যাগুলো কেবলমাত্র গণনার কাজে ব্যবহার করা হয়। বাট তার ডান পাশে যখন আমরা এরকম একক বসাই তখন এই 2 কিন্তু আর সংখ্যা বোঝায় না, এইটা একটা পরিমাপ বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কারো ভর 2 কেজি বোঝাচ্ছে, এটা কারো দৈর্ঘ্য 2 মিটার বোঝাচ্ছে, এটা সময় 2 সেকেন্ড বোঝাচ্ছে, রাইট। এই জন্য আমি এই যে যেমন দেখো আমি বললাম যে 2 একক দৈর্ঘ্য আছে, 2 একক দৈর্ঘ্যটা কোণ বরাবর, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তখন ভেক্টরে তোমরা যেটা লেখো 2 এর পাশে এটা যদি এ হয় তাহলে ও এ ভেক্টরকে লেখার সময় কি লেখো 2 × 2 কোণ বরাবর, সেই বরাবর একটা একক আছে, রাইট। এই 2 হচ্ছে এক্স অক্ষ বরাবর। তখন এই ভেক্টরটাকে নির্দেশ করার জন্য এখানে আই ক্যাপ দাও তোমরা, রাইট। তাহলে আই ক্যাপটা একটা একক, আই ক্যাপ দিলেই বোঝা যায় এটা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যার মান 2 একক। এইটা কারো ভর যার মান 2 কেজি, ঠিক আছে। এইটা দৈর্ঘ্য 2, দৈর্ঘ্যটা কত 2 মিটার। তাহলে এটা একটা ভেক্টর যেটা কিনা এক্স অক্ষ বরাবর কাজ করে এবং কত একক, এই ভেক্টরের মান 2 একক, ঠিক আছে। তাহলে আমরা যখন ডানে একটা মানে একক বসাই তখন সেই সংখ্যাটার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে যে সেই সংখ্যাটা আসলে কাকে নির্দেশ করে। কি ক্লিয়ার ভাইজান? সবাই গল্প করতে শুরু করেছে ভাইয়া,
কোনার লাইটটা অফ করলে মেবি রিফ্লেক্ট হতো না। ভাইয়া এখানে লাইটিংয়ের একটু সমস্যা আছে, আমরা এটা ঠিক করব। ঠিক আছে, এই যে রড লাইট দেওয়া আছে, তো এই রড লাইটের রিফ্লেকশনটা আসতেছে। ওকে, তোমরা একটু কষ্ট করে আজকে পড়ো। হ্যাঁ, সবাই পিউরয় গল্প করতে শুরু করছে। গল্প করলে আমি ক্লাস নিব না বলে রাখলাম কিন্তু, ঠিক আছে। দেখো, এবার আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে, তোমরা দেখেছো বাস্তব সংখ্যায়, আমি এখন বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছি। বাস্তব সংখ্যায় বাস্তব রেখা থাকে বা সংখ্যা রেখা থাকে, রাইট। এই সংখ্যা রেখায় একটা নিউট্রাল পয়েন্ট থাকে, যার সাপেক্ষে অন্যান্য সংখ্যাগুলোর পজিটিভিটি আর নেগেটিভিটি চিন্তা করা হয়। জিরোর ডানের সংখ্যাগুলো পজিটিভ, জিরোর বামের সংখ্যাগুলো নেগেটিভ, এইটা তোমরা জানো, রাইট। মনে করো এটা 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, রাইট। এটা কিন্তু বাস্তব রেখা, এটা হচ্ছে একমাত্রিক রেখা। তাহলে যখন স্থানাঙ্ক ব্যবস্থা মানে আমাদের চালু হয়ে গেল, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তখন কিন্তু দেখো এর উপরে লম্ব আরেকটা সরল রেখা টানা হয়। এটা কিন্তু বাস্তব রেখা না, এটা কিন্তু বাস্তব রেখা না। বাস্তব সংখ্যাকে সবসময় বাস্তব রেখাই আঁকতে হয়। কিন্তু তোমরা দেখবা জ্যামিতিতে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক করতে গিয়ে ওয়াই অক্ষ বরাবরও কিন্তু কিছু মান নাও। এটা 1 একক, এটা 2 একক, এটা 3 একক। এখন আমার প্রশ্ন, আমি যদি এই বিন্দুটার স্থানাঙ্ক লিখি তাহলে তোমরা লিখবা 2 2, রাইট, 2 2। আবার যদি আমি এই বিন্দুটার স্থানাঙ্ক লিখি, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক লিখি, তাহলে কি লিখবা বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক লিখবা 3 3 3 3 লিখবা। কি ক্লিয়ার? দেখো, বিন্দুর যখন স্থানাঙ্ক লেখো তখন এক্স অক্ষ বরাবর 2 একক আর ওয়াই অক্ষ বরাবর 2 একক লেখো, ঠিক কিনা? কিন্তু জটিল সংখ্যায় এসে এটা বাস্তব রেখা আর এটাকে বলা হয় অবাস্তব রেখা। এটাকে বলা হয় অবাস্তব রেখা, অবাস্তব অক্ষ বা রেখা। ওকে, এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, আর এটাকে বলা হয় রিয়াল অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস। তো রাইট, তো রিয়াল অ্যাক্সিস বরাবর রিয়াল নাম্বার থাকবে, এটাই স্বাভাবিক। বাট এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 1 একক, 2 একক, 3 একক, এইটা বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে জানো? এই 1 এর সাথে তুমি যদি এভাবে এখন সংখ্যা রেখার মাধ্যমে না বোঝাও, যদি বলো আমি 2i, অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 2 একক, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 2 একক, ঠিক আছে। আমি যদি বলি 3i, তোমাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 একক একটা মান বোঝায়, ঠিক আছে। তাহলে এইটা 3-এর পাশে যখন i দিব তখন i হচ্ছে তাহলে কি একটা একক, i হচ্ছে একটা একক। এই এককটা নির্দেশ করবে এই 3টা বাস্তব রেখা বরাবর না গিয়ে এইটা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাবে। কি ক্লিয়ার? এখন আসো দেখো, এবার আমি জটিল সংখ্যার সংজ্ঞা লিখব। জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার সংজ্ঞা লিখব, ঠিক আছে। এইভাবে বলা হচ্ছে, এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা হলে, দুটি লিখো তোমরা, বাস্তব সংখ্যা হলে এক্স প্লাস আই ওয়াই আকারের, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, জটিল সংখ্যা বলে, ঠিক আছে। তো যেখানে যেখানে আইকে জটিল সংখ্যার
কাল্পনিক একক বলে। কাল্পনিক একক বলে। ঠিক আছে, তাহলে একটু তোমরা তুলে নাও। হ্যাঁ, তাহলে দেখো এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যা হলে এক্স প্লাস আই ওয়াই আকারে সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে এখানে আয়ের পরিচয়টা কি? তাহলে এক্স এবং ওয়াই কিন্তু বাস্তব সংখ্যা, রাইট? আয়ের পরিচয় কি? আই হচ্ছে মানে জটিল সংখ্যার একটা একক বোঝায়, কাল্পনিক একক বোঝায়। ঠিক আছে, তাহলে আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক, জটিল সংখ্যার কাল্পনিক একক। এটা মাথায় রাখো, নোট করে রাখো। আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক। আমি এটার আরও পরিচয় দেব যে আয়ের কি কি কাজ আছে, রাইট? এর অর্থ হচ্ছে এই জিনিসটা যদি আমি লিখি যে এক্স প্লাস আই ওয়াই, এইটা দ্বারা কি বোঝাবে? এইটা দ্বারা বোঝাবে এই সংখ্যাটা বাস্তব অ্যাক্সিস বরাবর এক্স একক যাবে, সেখান থেকে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর ওয়াই একক দূরে যে বিন্দুটা থাকে সেই বিন্দু নির্দেশক একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে সেই বিন্দুর অবস্থান নির্দেশক একটা সংখ্যা, রাইট? তাহলে দ্বিমাত্রিক তলে কোনো বিন্দুর অবস্থান নির্দেশনার জন্য যে সংখ্যাটা সেটাই হচ্ছে জটিল সংখ্যা, রাইট? তাহলে বলো, আমি যদি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু স্থানাঙ্ক এই বিন্দুটার, ওকে, স্থানাঙ্ক। বাট জটিল সংখ্যাটাকে এটাকে কি করে লিখবা? তোমাকে দেখতে হবে যেখানে বাস্তব অ্যাক্সিস বরাবর কত একক গেছো? 3 একক। তারপরে সেখান থেকে আরও 3 একক গেছো উপরের দিকে, রাইট? এই 3 একক, এই যে এই 3টাও তো একটা বাস্তব সংখ্যা, কিন্তু এই 3টা কি বাস্তব রেখা বরাবর গেছে নাকি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর গেছে? ইমাজিনারি অ্যাক্সিস বরাবর গেছে। তখন তোমাকে এখানে লিখতে হবে প্লাস 3i। এইটা দ্বারা বোঝাচ্ছ তুমি এক্স অক্ষ বরাবর 3 একক গিয়ে ওয়াই অক্ষ বরাবর 3 একক যাওয়া যায়। কি ক্লিয়ার? তাহলে যে দ্বিমাত্রিক তলে যে বিন্দুর স্থানাঙ্ক 3 3 জটিল সংখ্যায় প্রকাশ করলে সেটাকে লিখতে হবে 3 প্লাস 3i। কি ক্লিয়ার? এখন আসো, আমি যদি এখন তোমাকে বলি, যে এক্স প্লাস আই ওয়াই, ওকে, এই জটিল সংখ্যাটার স্থানাঙ্ক রূপটা কি হবে? স্থানাঙ্ক রূপ হবে এক্স কমা ওয়াই, রাইট? যেটা তোমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়াই অক্ষ বরাবর যায় তা ওয়াই একক, সেইটা এখানে বলতে হবে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাবে হচ্ছে ওয়াই একক। তাহলে বলো তো ভাইজান, 2 প্লাস 3i এর প্রতিসঙ্গে বিন্দুটা কত হবে বলো? এটা বিন্দু নির্দেশক, মানে আমি যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যাই তাহলে বিন্দুটা কত হবে তাড়াতাড়ি বলো? এটা হবে 2 3। কি ক্লিয়ার? আর যদি ভাইজান এরকম বলি 5i, ওকে, তাহলে বলো তো তোমরা এটার স্থানাঙ্ককে কি করে লিখবা? তোমাকে দেখতে হবে এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কত আছে। তাহলে এইখানে বাস্তব অংশ আছে আসলে 0। খেয়াল করে দেখো, এখানে বাস্তব অংশ আছে তোমাদের 0, ওকে। তার মানে এখানে x এর মান হচ্ছে 0 আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কত একক? 5 একক। তাহলে 0 5 স্থানাঙ্ক, তাহলে 5i মানেই হচ্ছে 0 5 এর অবস্থান। কি ক্লিয়ার? আর যদি আমি শুধু 5 লিখতাম তাহলে এটাকে লিখতে হবে 5 প্লাস 0 ইন্টু i। সো দিস ইকুইভ্যালেন্স, বলো এর স্থানাঙ্কটা কত হবে? বাস্তব অংশ আছে 5, i এর সাথে কত আছে? 0, অর্থাৎ দ্বিমাত্রিক তলে 5 0 বিন্দুর অবস্থান যেখানে, সেখানেই 5 এর অবস্থান। 5 কিন্তু বাস্তব সংখ্যা, তার মানে 5টা বাস্তব রেখার উপরে থাকবে। দেখি 5 0 বিন্দুর অবস্থান কোথায়? এটা 0, এখানে 5 0, রাইট? এটা কি আমরা জটিল সংখ্যা দিয়ে লিখবো শুধু 5 ইকুইভ্যালেন্স, এইটা 5 ইকুইভ্যালেন্স লেখা যায় 5 0। এখানে কিন্তু শুধু 5 নাই, এখানে আছে 5 প্লাস 0 ইন্টু i আছে। কি ক্লিয়ার? তাহলে 5 এর অবস্থান বাস্তব সংখ্যার উপরে, আর 5i দেখো 0 5 0 5 বিন্দুর অবস্থান দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোথায় অবস্থান করে? ওয়াই অক্ষের উপরে। এবার দেখো মজার কাহিনী শুরু হবে। এবার
খেয়াল করো, আমরা এবার এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। আমি তোমাকে বললাম এই বিন্দুটা এখান থেকে এটুকু ডিস্টেন্স মনে করো 5, তাহলে এটুকু 5, এই সংখ্যাটা 5, তাহলে এটাকে যদি আমরা স্থানাঙ্ক রূপে লিখি তাহলে কি লিখব? 5,0, রাইট? 5 একটা সংখ্যা, এটা কিন্তু জটিল সংখ্যা, রাইট? এই জটিল সংখ্যার কাল্পনিক অংশটা কিন্তু শূন্য, রাইট? তাহলে আমরা বলতে পারি সকল জটিল সংখ্যা বাস্তব সংখ্যা না, কিন্তু সকল বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা। কি ক্লিয়ার? এই কথাটা লিখে রাখিও। এবার আসো, আমি বললাম যে এইটুকু 5, তাহলে এইটুকু যদি 5 একক হয়, এটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। সুতরাং এর সাথে কি দিতে হবে? 5i দিতে হবে। তাহলে বলো এখানকার স্থানাঙ্ক তাহলে কি লিখবা? এই 5i। আমি হতাশ, হ্যাঁ হ্যাঁ, গরম লাগছে ভাই। দেখো তাহলে এই 5i কে যদি আমরা স্থানাঙ্ক আকারে লিখতে চাই তাহলে এর বাস্তব অংশ কত আছে? 0, আর i এর সাথে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কত? 0, 5। আমরা কিন্তু এটাই জানি যে 50 বিন্দু x অক্ষের উপরে অবস্থান করে আর 05 বিন্দুটা y অক্ষের উপর অবস্থান করে। কি ক্লিয়ার? তাহলে দেখো এখানে যখন 5 একা একা ছিল, যখন 5 একাকী ছিল তখন তো ভালোই ছিল, ঠিক না ভাই? যখন আমি 5-এর সাথে i গুণ করে নিলাম তখন এই 50 বিন্দুটা হয়ে গেল 05 বিন্দু। তাহলে এই 5 কিন্তু যখন ছিল তখন মনে করো ঘুমাইছিল, মানে x অক্ষ বরাবর, রাইট? ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি কি নাই, না বেলা নেই, হ্যাঁ চার্জে দিয়েছে, ওই কারেন্ট ইয়া নেই। তো ওকে, জুয়েল ভাই চলে এসছে আমাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, তো আমরা এখানে লাইটিংয়ের ব্যবস্থা অবশ্যই হয়তো বা করবো, কারণ ব্যাকআপ, এই রুমটা হচ্ছে ব্যাকআপ রুম, ঠিক আছে? যে যদি এখানে সমস্যা হয় আমার ওখানে যাব, আমার ওখানে সমস্যা হলে আবার এখানে আসবো, ঠিক আছে? আমরা লাইটিংয়ের ওই ব্যবস্থা করবো, স্টুডিও লাইটিংগুলো নিয়ে আসার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তখন আর এই লাইটিং সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। তো দেখো তাহলে 5 যখন ঘুমাইয়া ছিল ভালোই ছিল, একটা গান ছিল বুঝলো, ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই। এই হ্যাঁ ভাই, জুয়েল ভাই এটা শিল্পীকে ভাই বলেন তো? হ্যাঁ, ডলি শান্তনী। মানে জুয়েল ভাইকে যদি বাংলা সিনেমা, গান, নাটকের পরিচালকের নাম থেকে শুরু করে তাদের অভিনেতা অভিনেত্রী কে সবার নাম সে বলে দিতে পারে, এটা তার মানে একটা গুণ। হ্যাঁ, তাই কোনোদিন প্রশ্ন করে আমি আটকাতে পারিনি। ভাই বেদের মেয়ে জোসনার পরিচালক আল্লাহ আকবার, ভালো করে বলেন। তোজাম্মেল হক বকুল বেদের মেয়ে জোসনার পরিচালক। নায়ক নায়িকা কে ছিলেন? অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন। উত্তর সঠিক, ঠিক আছে? আমি কিন্তু জানতাম না। তো যাই হোক, তাহলে 5 যখন একাকী ছিলাম, হ্যাঁ ও আবার সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নাম কি ছিল সেটাও আমাকে আবার উল্টা প্রশ্ন করতেছে। হ্যাঁ, কি নাম ছিল? যুবরাজ আনোয়ার। বেদের মেয়ে জোসনা সিনেমায় প্রধান নায়কের ভূমিকায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেই সিরাজ কাঞ্চনের ওখানে নাম ছিল যুবরাজ আনোয়ার, নাকি? যুবরাজ আনোয়ার। ওকে ভাই, তাহলে বাস্তব সংখ্যা সবসময় বাস্তব অক্ষের উপরে থাকে। তাহলে এ যখন ঘুমাইয়াছিল তখন ভালোই ছিল, কিন্তু এই 5-এর সাথে যখন আমি i নিলাম, এই 5টা আর ঘুমায় থাকতে পারেনি, দাঁড়ায় গেছে, সে ঘুমাইছিল এখন দাঁড়িয়ে গেছে, ওয়াই অক্ষের উপরে চলে গেছে, রাইট? তাহলে এই কোনটা আমি তারপর এটা রিমিক্স করে গাই, এটা আবার তোমরা তো আবার ট্রল করে দেবা, সমস্যা তো এখানে, ঠিক আছে? এরকম একটা গান ছিল, ঘুমাইয়াছিলাম ভালো, জেগে দেখি লুঙ্গি নাহাই, কোথায় আমার লুঙ্গি খুঁজে পাই, ও শালাশালি রে কোথায় আমার লুঙ্গি খুঁজে পাই, লুঙ্গি আমার প্রিন্টের ছাপা, রংটা ছিল বড়ই পাকা গো, ছোট শালি তাই যুক্তি কইরা বেইজ্জত করলো আমায় হাই, কোথায় আমার লুঙ্গি খুঁজে পাই। তাহলে দেখো এই যে রিমিক্স গানগুলো, এগুলো আসলে মজা করার জন্য, এগুলি আবার তোমরা কি করো, এগুলি আবার ট্রল করে, আবার কিছু যারা আমার হেটার্সরা আছে
তারা করে কি, এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে ট্রল করেছিল আপনি জানেন জুয়েল ভাই, এটা ঠিক আছে। তারা জিনিসগুলোকে পজিটিভলি, মানে যারা এগুলো করে তাদের সারা জীবনে নেগেটিভ চিন্তা করে করে অভ্যস্ত। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 যখন এক্স অক্ষের উপরে ছিল তখন ভালোই ছিল, একাকী ছিল। 5-এর সাথে যখন আমি আই গুণ করলাম তখন এই 5টা কিন্তু আর ঘুমায় থাকতে পারলো না, সে দাঁড়িয়ে গেল, ঠিক আছে, ঘুম থেকে জেগে গেল। তাহলে তুমি যদি সকালবেলায় আজকে ঘুমিয়ে থাকতা আর তোমার আব্বা আম্মা যদি এই জটিল সংখ্যাটা জানতো, সকালবেলায় তোমাকে আই দ্বারা গুণ করে দিত যে এই ওঠবোটা ক্লাস আছে উজ্জ্বল ভাইয়ের, ঠিক কিনা বলো, এটা করতো কিনা? তাহলে এইভাবে বলতে হতো না, তোমাকে শুধু আয় দ্বারা গুণ করতে হতো, তুমি লাভ দিয়ে উঠে যেতা, রাইট? তাহলে আয় হচ্ছে, আয়ের এখন কাজ কি? তাহলে এতক্ষণ আগে কিন্তু আমি বলেছি আয় একটি জটিল সংখ্যার কাল্পনিক একক, আর এখন বলবো আয় হচ্ছে একটি অপারেটর, যা কিনা যে কোনো সংখ্যার উপর অপারেট করলে সেই সংখ্যাটার, এই যে দেখো এই সংখ্যাটার নির্দেশক অবস্থান ভেক্টর, তোমরা এটাকে বলো কি অবস্থান ভেক্টর, রাইট? এই অবস্থান ভেক্টর নির্দেশক যে রেখাটা, এই রেখাটাকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরাতে পারে, 90 ডিগ্রি কোণে ঘোরায় দিতে পারে। তাহলে এইটা 90 ডিগ্রি কোণে ঘোরায় দেয়। তাহলে আমরা আয়ের আবার একটা পরিচয় লিখবো, সেটা নোট লেখো। আই হচ্ছে একটি অপারেটর, আই হচ্ছে একটি অপারেটর যা দ্বারা হ্যাঁ যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটির কি বলবো, এটাকে রেডিয়াস ভেক্টর বলি এটাকে, হ্যাঁ এটাকে আমরা রেডিয়াস ভেক্টরও বলতে পারি, ঠিক আছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা। তাহলে গুণ করলে রেডিয়াস ভেক্টরকে, এই যে এই দৈর্ঘ্যটাকে বলা হয়, কিন্তু এই দৈর্ঘ্য নির্দেশক সরলরেখাটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, ওকে, করলে রেডিয়াস ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরাই, 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এই জিনিসটা নোট করো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে দেখো যখন 5 একাকী ছিল তখন এক্স অক্ষের উপরে ছিল, যখন আমরা 5i লিখেছি 5i এর অনুষঙ্গী যে বিন্দুটা সেটা 0,5, আমরা জানি 0,5 বিন্দুটা y অক্ষের উপর অবস্থান করে, বাট জটিল সংখ্যাতে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিসের উপর অবস্থান করে। তাহলে দেখো 5 যখন একাকী ছিল x অক্ষের উপরে, i দ্বারা গুণ করার ফলে y অক্ষের উপরে চলে গেছে। তাহলে এটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। তাহলে i এর বৈশিষ্ট্য কি? তাহলে i একটা অপারেটর, এ শুধু যে কোনো সংখ্যার উপরে, শুধু বাস্তব সংখ্যা না, যে কোনো সংখ্যার উপরে অপারেট করলে সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, রাইট? কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। এখানে তো ঘড়ির কাঁটাই নাই আপনার, হ্যাঁ ঘড়ির কাঁটা ঘোরে এই দিকে সবসময়, কিন্তু ঘুরবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আই হচ্ছে একটি অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এখন আমার প্রশ্ন, ভাইজান দেখো তোমরা, আমি এই 5কে যখন আই দ্বারা গুণ করলাম তখন 5i হলো এবং সেটা 90 ডিগ্রি কোণে ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীতে। জেল ভাই, আমার এখন চিন্তা, আমি যদি এটাকে এবার আই দ্বারা গুণ করি, যে সংখ্যা যে অবস্থাতেই থাক না কেন, মনে করেন একটা সংখ্যা যদি এখানে থাকে ভাই, মনে করেন এই সংখ্যাটা 2 + 3i, আমি যদি এটাকেও আই দ্বারা গুণ করি, এই পুরো জিনিসটাকে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি হবে? 2i + 3i²। তাহলে এইটার অবস্থানটা কোথায় হবে? এটার দৈর্ঘ্যটা ঠিক রেখে এটাকে জাস্ট 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবেন, জাস্ট 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবেন। এই যে দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এই 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 সংখ্যাটা, এই বিন্দু নির্দেশক যে সংখ্যাটা, সেইটা হবে আপনার 2i + 3i²। এইটা মানে 90 ডিগ্রি কোণে ঘুরবে, সংখ্যা যেখানেই থাক না কেন। আই এর বৈশিষ্ট্য এটা,
মানে আয়ের ক্ষমতাই এইটা, যে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম আই একটা অপারেটর। তাহলে আই সম্পর্কে দুটা তথ্য শিখলাম। প্রথমে শিখেছি আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক। দ্বিতীয়ত শিখলাম আই হচ্ছে একটা মানে অপারেটর। আই হচ্ছে একটা অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যায়। এখন বলেন জুয়েল ভাই, এই 5i-কে যদি আমি আই দ্বারা গুণ করি, এই 5i-কে আই দ্বারা গুণ করলে কি হবে? 5i²। এখন বলেন 5i-এর অবস্থান যদি এখানে হয়, তাহলে 5i-এর অবস্থানটা কোথায় হবে বলতে পারবেন? 5i-এর অবস্থানটা কোথায় হবে? 5কে আই দ্বারা গুণ করে 90 ডিগ্রি কোণে ঘুরাইছি। আর আমি সবসময় বলেছি যেখানেই সংখ্যা থাক না কেন আই দ্বারা গুণ করলে সেখান থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে এখানে আছে 5i, তাহলে এটাকে আবার আই দ্বারা গুণ করলে তাহলে এখানে আসবে। জুয়েল ভাই বলতে পারেছে গো, তাহলে এইটা হচ্ছে 5i² অবস্থান। এটা 5i, দেখেন 5 ছিল, এর সাথে আই গুণ করেছি 90 ডিগ্রি কোণে ঘুরেছে, ঘড়ি কাঁটার বিপরীতে। আবার এটাকে আই দ্বারা গুণ করে 5i² 90 ডিগ্রি কোণে ঘুরেছে, রাইট? ঠিক না? তাহলে এটা 5i²। তাহলে এটা মূল বিন্দুটা 0। আপনি জানেন তো, ছোটকালে তো পড়েছেন রে ভাই, এখন কেমিস্ট্রি পড়েন কিন্তু ম্যাথ তো একটু হলে জানা আছে। এটা বাস্তব রেখা, যদি বাস্তব রেখায় এইটা যদি 0 বিন্দু হয়, এই পাশে যদি +5 হয়, এই পাশের জাস্ট বাম পাশে এটাকে কত বলবেন? -5। তাহলে এটা কি বাস্তব রেখার উপরেই আসে না? তাহলে কি আমরা বলতে পারি যে 5i² = -5? তাহলে 5 আর 5 উভয় পক্ষ থেকে কাটে কুচি কুচি হয়ে যাবে। তাহলে i² = -1। এই যে পেয়ে গেছি আমরা i² কেন -1 হয় জটিল সংখ্যায়, যে i² -1 কেন হয়? আয়ের বৈশিষ্ট্যই হচ্ছে যে এইটা 90 ডিগ্রি কোণে ঘোরাতে পারে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিলাম যে i² -1 কেন হয়। প্রথম দিকে কিন্তু বিজ্ঞানীরা ম্যাথমেটিশিয়ানরা খুব চিন্তায় পড়ে গেছিলেন যে পৃথিবীতে এমন কি সংখ্যা আছে যার উপরে বর্গ করলে -1 হয়। তাহলে আমি এখানে লজিক দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি যে i² -1। কি ক্লিয়ার? এবার আসো, আরো কথা আছে তোমাদের সাথে আমার। আজকে আই নিয়েই আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? শুধু আই শিখবো যে হোয়াট ইজ আই। দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা রিয়াল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ, এটা রিয়াল অ্যাক্সিস সংক্ষেপে লেখা হয়, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এখন আমি যদি বলি জুয়েল ভাই এটা 1 একক, রাইট? এটা যত দৈর্ঘ্য, এখানে যদি সেই দৈর্ঘ্যের একটা মান নিই, তাহলে তোমরাই বলো। আমি একটু তোমাদেরকে কমেন্টে তোমাদের কাছ থেকে এখন প্রশ্ন নিব আমি, যে তোমরাই বলো আমার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, রাইট? এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হলে তাহলে এখানে আমি কত লিখব, এটা তোমরা বলো। তোমরা বলো। বলো, এখানে যদি 1 হয় তাহলে এই বিন্দুটা কত লিখবো? এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান বলেছি আমি, কত হবে? কেউ অ্যান্সার পারে না নাকি? 1i হবে। ওয়ালিউল মিরাজ বলেছে 1i হবে, ভেরি গুড, 1i। তাহলে 1i মানে কিন্তু শুধু i ভাইয়া, 1 × i মানে কি i কে i। কি ক্লিয়ার? তাহলে এখানে i হবে 1i। হ্যাঁ, i হবে 1i, ভেরি গুড। সবাই বলেছে 1i হবে, 1i মানে তো i, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা i। এবারে তোমরাই প্রশ্ন করবা যে এইটাকে যখন আমরা আই দ্বারা গুণ করলাম সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে গেল, রাইট? এবারে আমি যদি এটাকে আবার আই দ্বারা গুণ করি তাহলে এটাও 90 ডিগ্রি কোণে ঘুরবে। তাহলে এখানকার এই বিন্দুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? একটু লেখো, কমেন্টে লেখো, তাড়াতাড়ি লেখো। পরে বিন্দুটা কত হবে তাড়াতাড়ি লেখো। সবাই লিখতেছে আই, আই মানে আমি, আই মানে আমি। আরে বাপরে, ঠিক আছে, পরের বিন্দুটা লিখো, এই বিন্দুটা লিখো, কত হবে? কেউ লিখে না। ও, পরের বিন্দুটা কেউ আবার লিখেছে 1 ফ্যাক্টোরিয়াল। কে লিখেছে রে? হ্যাঁ, এই মকসুরা মেরিনো স্বর্ণ আইডি থেকে লিখেছে 1
আই উল্টা দিকে দিয়েছে, উল্টা দিকে দিলে ফ্যাক্টরিয়াল বোঝায় না, দেখেন তো কেমন বেয়াদবেরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার দিয়েছে তোমরা আই স্কোয়ার হবে, ভেরি গুড। এবারে বলো এটার মান কত হবে, তাহলে এটাকে আই দ্বারা গুণ করলে এটা হবে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে, এটাকে আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে আই স্কোয়ার, এটাকে আবার আই দ্বারা গুণ করে এখানে হবে আই কিউব, রাইট, কারণ এটাও 90 ডিগ্রি কোণে ঘোরাবে। এটাকে যদি আমরা আবার আই দ্বারা গুণ করি হবে আই টু দি পাওয়ার 4 দিয়ে 90 ডিগ্রি কোণে ঘুরে দিলে আই টু দি পাওয়ার 4, রাইট। একটু খেয়াল করো, বাস্তব রেখায় এইটা যদি +1 হয়, বাস্তব রেখার ক্ষেত্রে আমরা এটাকে বলি -1, সো এটা হবে তোমার -1। এবারে বলো এইদিকে যদি +i হয়, y অক্ষ বরাবর জাস্ট নিচে কত হয় -i, আমরা এমনিতেই লিখলাম কিন্তু i কিউব ইকুয়াল টু -i, ক্লিয়ার হয়েছে। এবারে দেখো তাহলে এইদিকে y অক্ষ বরাবর এইদিকে যত থাকবে y অক্ষের জাস্ট নিচে মূল বিন্দুর নিচে নেগেটিভ মানটা থাকে, তাহলে এখানে +i হলে এখানে -i হবে, এটা স্বাভাবিক। তাহলে i কিউব মানে -i, এটা ফিলিংস দিয়ে বললাম, এবং হিসাবটাও যে -i আসবে এটা কিন্তু তোমরা দেখতে চাও, দেখো তাহলে i স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি -1, তাহলে i কিউব মানে i স্কোয়ার ইন্টু i, তাহলে বলো i স্কোয়ার মানে কত -1 ইন্টু i, সো দিস ইকুয়াল টু -i, কি ক্লিয়ার। তাহলে i কিউব ইকুয়াল টু -i, তাহলে আমরা এই জিনিসটা শিখে গেলাম, i কিউব ইকুয়াল টু -i। এবারে দেখো আমরা কিন্তু ফিজিক্যালি এখানে দেখেছি i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, কারণ এটাকে i দ্বারা গুণ করলে এখানে আসে, এটাকে i দ্বারা গুণ করলে এখানে আসে, এটাকে i দ্বারা গুণ করলে এখানে আসবে, এখানে i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 4 এখানে যাবে। i টু দি পাওয়ার 4 মানে এটা কার অবস্থান, 1 এর অবস্থান। আর যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও মানে হিসাব নিয়ে করে i টু দি পাওয়ার 4 মানে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, দিস ইকুয়াল টু -1 ইন্টু -1 ইকুয়াল টু 1। এটাও কিন্তু একটা লজিক যে মাইনাস আর মাইনাসে কেন প্লাস হয়, এটা এই জটিল সংখ্যা দিয়েও ব্যাখ্যা করা যায়, এবং ইতিমধ্যে ব্যাখ্যা হয়ে গেছে যে -1 ইন্টু -1 ইকুয়াল টু +1। তাহলে আমরা দেখলাম i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, i কিউব ইকুয়াল টু -i, i স্কোয়ার ইকুয়াল টু -1। এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, i স্কোয়ার ইকুয়াল টু -1, i কিউব ইকুয়াল টু -i, i টু দি পাওয়ার 4 মানে 1। তারপরে দেখো যখন এখানে আসলো তখন কিন্তু আবার এখান থেকে শুরু হবে, i টু দি পাওয়ার 4 কে i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 5, তাহলে i টু দি পাওয়ার 5 মানে i, এটাকে আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 6, এটাকে আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 7, এটাকে আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 8, আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 9, আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 10, আবার এটাকে i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 11, এটাকে আবার i দ্বারা গুণ করলে i টু দি পাওয়ার 12, ঠিক আছে। এখন দেখেছো এরকমভাবে আমরা কিন্তু এটা মানে ফিজিক্যালি ফিলিংস নিয়ে বুঝতেছি আসলে যে i টু দি পাওয়ার 8 মানে 1, i টু দি পাওয়ার 4 মানে 1, i টু দি পাওয়ার 12 মানে 1, i টু দি পাওয়ার 7 মানে -i, ঠিক আছে। এবারে মূল বক্তব্যটা বলবো আমি, ঠিক আছে। দেখো i এর উপরে যখন 4 তখন 1, i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1, তার মানে বলতে চাচ্ছি আমি i এর উপরে পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, i এর উপরে পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে সেটা 1 হবে। অর্থাৎ এরকম যদি আমরা বলি যে i টু দি পাওয়ার 4n আকৃতির যত জিনিসপত্র আছে সবই হবে তোমার 1, ঠিক আছে। i টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1, ঠিক আছে। যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা দিতে পারো, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিতে পারো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিতে পারো, তাও কিন্তু তোমার ওইটা ইকুয়াল টু 1 হবে, কি ক্লিয়ার। এখন আসো তাহলে i টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 1 এটা তোমরা লিখে রাখো। অর্থাৎ i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে সেটা হবে 1। এখন যদি বলি i টু দি পাওয়ার 16, মনটা একটু খোলো, এইটা ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 32 ইকুয়াল টু 1, কি ঠিক আছে। তাহলে i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে 1, বাট 4 দ্বারা যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে কি করবা, রাইট। যেমন দেখো i টু দি পাওয়ার 9 মানে i,
ওকে, এটার কনসেপ্টটা একটু লিখে রাখবা। আয়ের পাওয়ার যত হবে সেই পাওয়ারকে, আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করে যেটা অবশিষ্ট থাকে ফাইনালি আয়ের পাওয়ার হবে সেটা। আয়ের উপরে যে পাওয়ার থাকবে টোটাল পাওয়ার, সেই টোটাল পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকে আয়ের ফাইনাল পাওয়ার হবে সেটা। ওকে, অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি এখন যে আই টু দি পাওয়ার মনে করো 18 আছে, এই 18কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে 4 4 16, অবশিষ্ট কত থাকে 2 থাকে, তাহলে এখানে হবে আই স্কোয়ার, একবারে লিখলেই হবে। এবং এটাকে যদি ভাঙ্গিয়ে লিখতে চাও তুমি এখানে এভাবে লিখবা আই টু দি পাওয়ার 16 প্লাস 2, এটা ইকাল টু আই টু দি পাওয়ার 16 ইন্টু আই স্কোয়ার। তোমরা যদি আরেকটু এটাকে লিখো এইভাবে আই টু দি পাওয়ার 4 তার উপরে 4 ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে। দিস ইকাল টু, বলো তো বাবা, আই টু দি পাওয়ার 4 মানে কি 1, 1 টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু আই স্কোয়ার মানে -1, দিস ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে আই টু দি পাওয়ার 18 ইকাল টু -1। এবার তোমরা একটু বের করে দাও তো আমাকে, দেখে তোমরা পারো কিনা। তোমরা করবা, হ্যাঁ। আই টু দি পাওয়ার -49 ইকুয়াল টু হোয়াট, এটা করো। আই টু দি পাওয়ার -49 ইকুয়াল টু হোয়াট, তাড়াতাড়ি বের করো। কি লিখতেছে? 1/i টু দি পাওয়ার 4 মানে তো 1 রে ভাই, আবার i টু দি পাওয়ার -4 সেটার মানও 1 হবে, কারণ 1/i টু দি পাওয়ার 4। তাহলে বলো i টু দি পাওয়ার -49 ইকুয়াল টু কত হবে? অপরাজিতা তাজ বলছে স্যার আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ বলছি। তানজিম মাহবুব বলছে -i হবে। ফারহানা পারভিন আইডি থেকে বলছে i হবে। মিয়াজউদ্দিন বলছে -i হবে। মিকাইল আনাম রাকিব বলছে i হবে। প্রান্ত মণ্ডল বলছে 1/i হবে, -i হবে, -i হবে, +i হবে। তার মানে এটা বোঝাতে আমি অতটা সক্ষম হইনি এখনো। অনেকের অ্যান্সার হয়েছে, অনেকের অ্যান্সার হয়নি। দেখো একটু, অপরাজিতা দাস বলছে ভাই আরেকটু বলেন। আমি বলেছিলাম, আবার বলছি, i টু দি পাওয়ার 4 এইটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে বেসিক। এটা হচ্ছে, এটাকে বেসিক ধরে আয়ের পাওয়ার যদি 4-এর থেকে বেশি হয়, ওকে, তোমার কাজ হবে এরকম। আমি যেটা i টু দি পাওয়ার 18 করলাম, আবার শুনে নাও, এই 18কে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করে অবশিষ্ট যত থাকবে। তাহলে 18কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, অবশিষ্ট 2। তাহলে অবশিষ্টটা কত এখানে? এখানে 4 দ্বারা ভাগ করে অবশিষ্টটা 4 দ্বারা ভাগ করে অবশিষ্টটা বসবে, ওকে। তাহলে 18কে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট কত থাকবে? i স্কয়ার মানে 2 থাকবে, i স্কয়ার মানে -1। এইটা আমি যেটা দিয়েছিলাম i টু দি পাওয়ার -49, এইটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 49, রাইট। দিস ইকুয়াল টু, খেয়াল করো, 1 ডিভাইডেড বাই এই 49কে যদি 4 দ্বারা ভাগ করো অবশিষ্ট কত হবে? 4 12 48, অবশিষ্ট থাকলো 1। তাহলে i টু দি পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, ঠিক আছে। 1/i, যারা 1/i বলেছ তাদের অ্যান্সারও সঠিক আছে। আবার এটাও করা যায়, দেখো, আমি লব এবং হরকে যদি i দ্বারা গুণ করি তাহলে i/i স্কয়ার হয়। 1/i কে আমরা লব এবং হরকে i দ্বারা গুণ করছি, তাহলে i/i স্কয়ার। সো দিস ইকুয়াল টু i ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু -i, এটাও হবে। তাহলে মাথায় রাখবা 1/i মানে হচ্ছে -i, এইটা, ওকে। তাহলে 1/i মানে হচ্ছে -i। কি ক্লিয়ার? এবার দেখি
ক্লিয়ার হয়েছে কিনা বলো, ক্লিয়ার না হলে আমি আবার বুঝাবো। ক্লিয়ার হলে একটু বলো যে হ্যাঁ ভাই ক্লিয়ার। দেখো তোমরা এই জিনিসটা বুঝে থাকলে একটু বলো যে ক্লিয়ার হয়েছে ভাইয়া। প্রান্তমণ্ডল ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা আয়ের উপরে পাওয়ার যদি 4-এর বেশি থাকে তাহলে আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবারে দেখো আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা শিখলাম এতক্ষণ থেকে। তাহলে আই ইকুয়াল টু কিন্তু √1, ওকে, এটা মাথায় রেখে আই মানে হচ্ছে √1। আমার এখন প্রশ্ন তোমাদের কাছে, তোমরা বলতে পারো কিনা দেখি, √2 ইন্টু √3 এইটা ইকুয়াল টু হোয়াট? এইটা করো তোমরা, একটু যাও তাড়াতাড়ি করো। √2 ইন্টু √3 এইটা ইকুয়াল টু হোয়াট? করো দেখি কি বুঝলা তোমরা এতক্ষণ থেকে। √2 ইন্টু √3 ইকুয়াল টু হোয়াট? প্রান্তমণ্ডল লিখেছে -6। দেখা যাক আর কে কত কি অ্যান্সার দেয়, তাই না বাবা? কেউ লিখেছে 6i, নাজমুস সাকিব লিখেছে 6i, আব্দুল হাকিম বলছে মাথা ইরোর। তোমার মাথা ফাটাবো আব্দুল হাকিম আইডি থেকে যেই জয়েন করুক না কেন। 6i লিখেছে। ইশরাদুল হুদা -6 লিখেছে। গালিব হাসনাইন -6 লিখেছে। ফারহানা পারভিন আইডি থেকে লিখেছে -6, তাই না বাবা? তারপরে লিখেছে কেউ √6, মোস্তাফিজুর রহমান লিখেছে √6। দেখা যাক আতিকুর রহমান -6। দেখেছো তোমাদের কত অজানা আছে। আমি কিন্তু এই জন্য পোস্টটা দিয়েছিলাম, অনেক অজানা জিনিসকে জানার জন্য আমরা আজকের এই ক্লাসে উপস্থিত হব, রাইট? তো ঘটনা হলো তোমাদের একটা অভ্যাস কি খারাপ আছে জানো, যে √a ইন্টু √b ইকুয়াল টু √ab, এটা লেখো, এটাই না? এইটা জুয়েল ভাই তখনই লেখা যায় যদি দুটাই এ এবং বি দুটাই যদি অঋণাত্মক সংখ্যা হয়, অর্থাৎ 0 বা 0 থেকে বড় সংখ্যা হতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আজকে নোট করে রাখো। কোনোদিন যদি ভুল হয়েছে, তোমাদের বাচ্চা কাচ্চা যখন হবে, এটা যখন শিখতে আসবে, লজ্জায় পড়তে হবে তখন, রাইট? তখন বলবে যে এই শিখেছিলে তোমরা উজ্জ্বল ভাইয়ের কাছে, আমি কিন্তু মরেও শান্তি পাবো না তখন, ঠিক কিনা বাবা? তাহলে √ab ইকুয়াল টু √a ইন্টু √b ইকুয়াল টু √ab। চোখ বন্ধ করে লিখে সবাই, আজকে চোখ খুলে লেখো একটু। এইটা তখনই লেখা যায় যদি a আর b গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, যদি a এবং b দুটাই 0 বা 0 থেকে বড় হয়, রাইট? তাহলে এই জিনিসটা তখনই সত্য যদি a আর b গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, এর আগে তুমি করতে পারবা না, রাইট? তাহলে এটা কিভাবে করব? এখন দেখো এটা কি করেছ, অনেকে √6 অ্যান্সার দিয়েছে। দেখো অনেকে √6 অ্যান্সার দিয়েছে। √6 অ্যান্সার কেন দিয়েছে পাগলের মতো? বলো তো বাবা, এটা কি ধনাত্মক সংখ্যা? এটা কি ধনাত্মক সংখ্যা? তাহলে আমি এই দুটা রুটের বদলে একটা রুট লিখেছে অনেকে, অনেকে যারা ইন্টারমিডিয়েট পড়ে, বাবা তুমি তো ক্লাস 3-তে পড়ো, চিন্তা করো, ওরা লিখেছে √2 ইন্টু -3। আমি কি বলেছি, এইটা তখনই লেখা যাবে যদি a এবং b গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। এই দুটা সংখ্যা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0? এরা কি ধনাত্মক সংখ্যা? এরা তো ধনাত্মক সংখ্যা না, অর্থাৎ এটা লেখা যাবে না, এটা মহাপাপ, ঠিক আছে? এটা মহাপাপ একবারে। তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত এই দুটা জিনিসকে ধনাত্মক লিখতে পারবা না, একটা রুট লিখতে পারবা না, রাইট? এবার খেয়াল করো, তাহলে আমি যদি এইভাবে লিখি বাবা, এবার √2 ইন্টু √3, রাইট? দিস ইকুয়াল টু √2 কে আমি লিখবো আই স্কোয়ার ইন্টু 2, আই স্কোয়ার মানে -1 ইন্টু
রুট ওভার আই স্কোয়ার ইন্টু 3, আই স্কোয়ার মানে -1, রাইট? এবার বলো আই স্কোয়ারের বর্গমূল আই, আই স্কোয়ারের বর্গমূল আই ইন্টু √2, আবার আই স্কোয়ারের বর্গমূল আই ইন্টু √3। এবার আই আর আই গুণ করলে কোনো চিন্তা নাই, তাহলে আই আর আই গুণ করলে কি হয়? আই স্কোয়ার। এইবারে বলো বাবা √2 আর √3, রুটের ভিতরে যেটা আছে সেটা ধনাত্মক, এই রুটের ভিতরে যেটা আছে সেটাও ধনাত্মক। তাহলে এ আর বি যদি দুটা ধনাত্মক হয় তাহলে √a ইন্টু √b ইকুয়াল টু √ab লেখা যায়। সুতরাং এখানে লেখা যাবে √2 ইন্টু 3। সো ইউ ক্যান রাইট আই স্কোয়ার মানে কত? -1। তাহলে -1 ইন্টু √6, এইটা অ্যান্সার। অর্থাৎ √2 ইন্টু √3 ইকুয়াল টু -√6, এইটা অ্যান্সার। দেখি কার কার হয়েছিল? অনেকে তো লিখেছিল 6i। ঠিক আছে, এবারে ক্লিয়ার কিনা বলো, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার কিনা? প্রান্ত মন্ডল বলছে ও শিট। ঠিক আছে বাবা, দেখেছ? তাহলে কত অজানা জিনিস আমাদের মধ্যে আমরা লালন পালন করে বসে আছি। ঠিক আছে, সেই অজানাগুলোকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে হোয়াট ইজ ম্যাথমেটিক্স। ঠিক আছে, এবারে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিব। এখন ক্লিয়ার? প্রান্তমণ্ডল, ফেরদৌস, শাম্মী আইডি থেকে বলছে ক্লিয়ার ভাইয়া, ওয়াকিল ইসলাম আলভি ক্লিয়ার ভাইয়া, আসাদুল ইসলাম -√6 ক্লিয়ার, ইশরাদুল হুদা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই জিনিসটা যেন আর ভুল না করি। এইটা অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে যে কতবার এসছে তোমাদের চিন্তা করতে পারবে না, শুধু তোমরা রেকর্ড দেখো। ওকে, তাহলে এইটা এমসিকিউ আসে বিশেষ করে। ওকে, এবারে আমি একটা প্রশ্ন দেব তোমাদেরকে, সেই প্রশ্নটা তোমরা অ্যান্সার করবা, দেখি পারো কিনা। ঠিক আছে বাবা? এইটা দেখো, একটা প্রশ্ন লেখো, a less than 0, b greater than 0। ঠিক আছে বাবা, এইটা হলে √a ইন্টু √b, এইটা ইকুয়াল টু হোয়াট? আমি এটা বলতে চাই, এটা ইকুয়াল টু হোয়াট? ওকে, আমি ক নম্বর অপশনে দিলাম, মনে করো এরকম √ab। ওকে, খ নম্বরে অপশনে দিলাম √a ইন্টু বি। গ নম্বরে দিলাম i ইন্টু √a ইন্টু বি এর মডুলাস। ঘ নম্বরে দিলাম অ্যান্সার i ইন্টু √a এর মডুলাস ইন্টু বি। আর অম নম্বরে অ্যান্সার দিলাম নানি। বলবা ভাই অম নম্বর আবার অপশন কোথায় আসে? চিটাগাং ইউনিভার্সিটিতে আসে 5 টাকার অপশন দিয়ে, তাই না জেল ভাই? চিটাগাং ইউনিভার্সিটিতে 5 টাকার অপশন দেওয়া থাকে না? হ্যাঁ, এখন যে 5 টাকার অপশন দেয় অনেক জায়গাতে, 5 টাকা, তো 5টা দিয়ে দিলাম আর কি, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো যে এই 5টার মধ্যে কোনটা হবে এটার অ্যান্সার, এই শর্তে কে কে বলতে পারে? দেখি কি লিখতেছে বাবা। একজন লিখেছে √i ইন্টু √ab। দেখা যাক, অ্যান্সার লিখেছে অনেকে ঘ, অনেকে লিখেছে সি। ফারহানা পারভিন আইডি থেকে লিখেছে সি। আদি তোমার ম্যাডাম তাই না বাবা? আগে ছিলেন, আচ্ছা। ঘ লিখেছে অনেকে ঘ লিখেছে। দেখা যাক কোনটা অ্যান্সার হয় সেটা আমরা দেখব। ডি লিখেছে, আমি ডি এখানে দিইনি, তাও ডি লিখেছে। চিন্তা করেছে বাবা, ঘ অ্যান্সার না বলে তো, যাই হোক ইংলিশে লিখেছে।
ঘ লিখেছে, যাই হোক অনেকে ঘ লিখেছে। আমরা দেখবো এখন যে এটার অ্যাকচুয়াল অ্যান্সার কি হয়, রাইট। আমি তোমাদেরকে বাস্তব সংখ্যার ওই চ্যাপ্টারটা যদি তোমরা দেখে থাকো, এইটা শেখাইছিলাম এ লেস দেন জিরো হলে মডুলাস এ ইকুয়াল টু হয় মাইনাস এ। এইটা আমি তোমাদেরকে বাস্তব সংখ্যায় শেখাইছিলাম। এ যদি লেস দেন জিরো হয় তাহলে মডুলাস এ ইকুয়াল টু মাইনাস এ। কেন হয়? মডুলাস এ কিন্তু সবসময় ধনাত্মক, পরম মান মানেই হচ্ছে ধনাত্মক। তাহলে বাম পাড় যদি ধনাত্মক হয়, যেহেতু সমান চিহ্ন, সুতরাং ডান পাড়ও ধনাত্মক হতে হবে। তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন তো আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আগে থেকেই আছে। আবার এ নেগেটিভ, তাহলে মাইনাস নেগেটিভ সংখ্যা, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তার মানে সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে মডুলাস এ ইকুয়াল টু মাইনাস এ যদি এ লেস দেন জিরো হয়, তাহলে মাইনাস এর মডুলাস ইকুয়াল টু প্লাস এ। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, রাইট। তার মানে এ লেস দেন জিরো শর্তে এ ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস এর মডুলাস। এখন দেখো, আমি দিয়েছিলাম কিন্তু রুট ওভার এ ইন্টু রুট ওভার বি। কেউ যদি চোখ বন্ধ করে রুট ওভার এ বি লিখতো, তার কানের উপর দেওয়া উচিত, টাইনি একখান চর মারা উচিত বাবা। কারণ রুট এ আর রুট বি ইকুয়াল টু রুট এ বি কখন লেখা যায়? যদি দুটাই অঋণাত্মক হয়, জিরো বা জিরোর থেকে বড় হয়, পজিটিভ হয়, ঠিক আছে। কিন্তু এখানে তো বলে দেওয়া আছে এ নেগেটিভ, এ তো নেগেটিভ হওয়া যাবে না, জিরোর থেকে বড় হতে হবে দুটাই। সুতরাং এইটা লেখা যাবে না, এই শর্তে এইটা লেখা যাবে না। রুটের ভিতরে দুটাই পজিটিভ হতে হবে। তাহলে দেখো কি করবো আমরা, ব্যাখ্যাটা দেখো, রুট এ ইন্টু রুট বি, রাইট। আমরা এই জিনিসটা রুটের ভিতরে রুট যে এ আছে, এ তো নেগেটিভ, এই জিনিসটাকে পজিটিভে রূপান্তর করার চেষ্টা করবো আমরা। এটা তো পজিটিভই আছে। তো বলো বাবা, এ মানে কথা লেখা যায় এই শর্তে, এ লেস দেন জিরো শর্তে এ মানে কিন্তু মাইনাস এর মডুলাস। তাহলে রুট ওভার মাইনাস এর মডুলাস ইন্টু রুট ওভার বি, এটা তো পজিটিভই আছে। তাহলে এই জিনিস আর এই জিনিস কিন্তু একই, কারণ এই ইকুয়ালটুই তো আমি লিখেছি এখানে। কোন শর্তে? এ লেস দেন জিরো শর্তে। এখন বলো বাবা, এই যে মাইনাস, এই মাইনাসকে আমরা লিখবো আবার আই স্কোয়ার ইন্টু এর মডুলাস ইন্টু রুট ওভার বি, ঠিক আছে বাবা। আর আই স্কোয়ার বর্গমূল আই, তাহলে আই চলে আসলো, তাহলে রুট ওভার এর মডুলাস ইন্টু রুট ওভার বি। আমি কি বলেছি? এর মডুলাসটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, মডুলাস সবসময় ধনাত্মক সংখ্যা, রাইট ভাই? কোনো সমস্যা? ছেলেপেলে বুঝতে পারেননি নাকি এরকম হয়েছে? ও ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু কি আসতেছে দেখো, তাহলে আই ইন্টু এই দেখো, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, তাহলে দুটাই যদি ধনাত্মক হয় তাহলে রুট ধনাত্মক একসাথে গুণ লেখা যাবে। এটা তো শিখালাম তখন থেকে। তাহলে রুট ওভার এর মডুলাস ইন্টু বি, এইটা অ্যান্সার। কোথায় অ্যান্সার আছে দেখো তো খুঁজে, কোথায় আছে বাবা? ডি নম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, রাইট। তাহলে তোমাদের অ্যান্সার ঠিক ছিল অনেকের। কি ক্লিয়ার সবার? কি দেখো কার ক্লিয়ার হয়েছে কিনা? মনীষ, মুস্তাফিজ, দিব্য বলছে আগেই বলছিলাম ঘ হবে, মাস্তানি একটু পাটলে নিল না, ঘ অনেকে বলেছিল বাবা। মনীষ মুস্তাফি বলছে ভাই আমি তো ঘই বলেছিলাম। তাসমিম না মিম হয়েছে। আচ্ছা, হওয়াটা বড় বিষয় না, তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা সেটা আগে বলো। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা যে আমি রুট থাকলে, একাধিক সংখ্যার উপরে রুট থাকলে কখন একটা রুট দিতে পারি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আগে বলো। ওয়ালিল মেরাজ বলছে ক্লিয়ার ভাই। তাহমিদ অর্ক বলছে হ্যাঁ কোনটা? গ। এরে পাগলা, বি এর মডুলাস এ তো নেগেটিভ। হ্যাঁ এ তো নেগেটিভ, কেমন কথা? এখানে দেখো তো কই, এ যদি নেগেটিভ হয়
একজন বলছে যে গ হবে না, হবে না কেন, সি নাম্বারটি হলো না কেন? হলো না কেন? হ্যাঁ, সেটাই তো কথা। এ তো তোমার নেগেটিভ, এখানে তো নেগেটিভ সংখ্যা আছে ভিতরে, তার মানে কি আমি আরো একটা আই নিয়ে আসবো পাগলা? এখানে যদি এ নেগেটিভ সংখ্যা বসায়, এই কালটা একটা নেগেটিভ সংখ্যা বসায়, তাহলে নেগেটিভ সংখ্যার বর্গমূল আবার তো আবার আই আসবে একটা, তাই না বাবা বলো? ওই জন্য এখানে সি হবে না। কি ক্লিয়ার? ক্লিয়ার? অল ওকে? আসাদুল ইসলাম ক্লিয়ার হয়েছে? খুবই সুন্দর। তাহলে দেখেছ কত অজানা জিনিস আমাদের মধ্যে আমরা লালন পালন করে নিয়ে বসে আছি। ঠিক আছে, অজানাকে জানার অদম্য ইচ্ছা নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, তাই না বাবা? তাহলে এটা খুবই সুন্দর একটা প্রবলেম ছিল। আমাকে যদি এবছর ফাইনাল পরীক্ষায় একটা এমসিকিউ দিতে বলতো, গোটা বই মিলে আমি এই এমসিকিউটা দিতাম। ঠিক আছে, যদি আমাকে প্রশ্ন করতে দিত ফাইনাল পরীক্ষায় যে উজ্জ্বল ভাই আপনি একটা এমসিকিউ দেন, আমি এই এমসিকিউটা ফাইনাল পরীক্ষায় দিয়ে দিতাম। রাইট? এবারে আমরা আয়ের আরো তাৎপর্য শিখব। আজকে আয় নিয়েই আমরা কথাবার্তা বলবো, আয়ের তাৎপর্য। ভাই বানান ঠিক আছে? তাৎপর্য না জয়ের পরে রেফ হবে, মানে জফলা? আয়ের তাৎপর্য। তাহলে আমরা প্রথম থেকে বলি যে আয় হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক। এগুলো এভাবে সিরিয়ালে লিখে রাখবা, জটিল সংখ্যার কাল্পনিক একক। ওকে, এটা একটা নামকরণ আছে। তারপরে আবার এটাও বলা হয় আই একটি অপারেটর। আই একটি অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। সংখ্যা ঘোরে না, কিন্তু এখানে কিন্তু আবার বলে রাখছি সংখ্যা ঘোরে না। সংখ্যা যে ওই সংখ্যাটার নির্দেশক যে রেডিয়াস ভেক্টর, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। ওকে, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আয়ের পরিচয় এখানে এটা দেখেছি, এটা এখানে দেখেছি। এবারে আমরা এগুলো শিখেছি যে আই স্কোয়ার ইকাল টু -1, আই কিউব ইকাল টু -i, আর আই টু দি পাওয়ার 4 ইকাল টু 1। ঠিক আছে বাবা? এখন আমরা এগুলোর আরেকটু আপডেট ভার্সন শিখবো আর কি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ারলি লিখে রাখো তোমরা। একটু পজ করে লিখে নিও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিলে হলো, তাই না? তাই তো, তাহলে মিশাই দিন। ভালোই বোঝে তো ছেলেপেলেরা। এবার দেখো, এবারে আমি দিলাম আই টু দি পাওয়ার 01712803501। রাইট? আমার প্রশ্ন এটা ইকাল টু হোয়াট? তো আমরা শিখেছি আই টু দি পাওয়ার 4 ইকাল টু 1। এটা হচ্ছে বেসিক, আই টু দি পাওয়ার 4 ইকাল টু 1। রাইট? তো এই সংখ্যাটাকে যদি তোমরা এইভাবে চিন্তা করো যে আই টু দি পাওয়ার 4 ইকাল টু 1, আর আমি শিখাইছি আয়ের উপরে যত পাওয়ারই থাক না কেন সেই পাওয়ারকে 4 দ্বারা ভাগ করে যে অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা হবে আয়ের ফাইনাল পাওয়ার। তো এখন 4 দ্বারা যদি ভাগ করি বাবা, মনে করো ছোটবেলার মতো ভাগ করি 01712803501, এভাবে যদি ভাগ করতে থাকি মানুষজন তাক লাগে থাকবে যে এই বয়সেও যদি এই ভাগ করতে হয়, ঠিক কিনা? যে এই শূন্যের তো কোনো দাম নাই, 4 4 16, 4 4 16 বিয়োগ করলে 1, এখানে থাকবে 1, 4 2 8, এখানে 8 থাকবে, বিয়োগ করলে 3, এই 2 নামবে, 4 8 32, 32, এই যে হাই হাই এখানে কিছু থাকলো না, এবার 8 নামবে। এইভাবে যদি ভাগ করতে থাকি
এটা কি মেনে নেওয়া যায়? সে বয়স কি আর আছে আমাদের? বলো বাবা। এইভাবে না, আমরা বের করতে চাই আসলে কি, এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট কত, এইটা বের করতে হলে এটার ছোট্ট একটা কনসেপ্ট আছে, সেটা লিখে নাও। ঠিক আছে, তুমি মনে রাখো বাবা, তোমার কাজে লাগবে। পৃথিবীর যত বড় সংখ্যাই হোক না কেন, এটাকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে, এত বড় সংখ্যাকে ভাগ না করে শেষের 2টা ডিজিটকে ভাগ করবা। শেষের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট হবে সেটাই। তাহলে এখানে 0 আর 1, এটাকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1। তাহলে এটার অ্যান্সার হবে i টু দি পাওয়ার এই অবশিষ্টটা, অর্থাৎ 1, এটাই অ্যান্সার। ঠিক আছে বাবা। তাহলে আমি যদি এইটা দিই এখন i টু দি পাওয়ার 0178500, 4টা 1। ঠিক আছে না বাবা? এখন বলো তুমি, এই গোটা সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করার কি কোনো দরকার আছে? আমি কি করব, শেষের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, শেষের 2টা ডিজিটকে। তাহলে 11কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণ 8, অবশিষ্ট কত থাকলো? 3। তাহলে অ্যান্সার হবে i টু দি পাওয়ার 3। এটাই বলছি বাবা। ঠিক আছে, তাহলে আয়ের উপরে যত বড় পাওয়ার থাক না কেন, গোটা পৃথিবী পাওয়ার দেওয়া থাক না কেন, ঠিক আছে, তাহলে i টু দি পাওয়ার কি হবে অ্যান্সারটা, শেষের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট যত থাকবে সেটা। তাহলে দিস ইকুয়াল টু i কিউব মানে আবার i স্কয়ার ইনটু i, আর i স্কয়ার মানে তো -1, তাহলে এটা -i, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? এই তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা গো? হ্যাঁ, অনেকে অ্যান্সার লিখেছে। এবারে তোমরা একটা অঙ্ক করবা। হ্যাঁ, তোমরা নিজেরা করে আমাকে বলবা যে এটা কত হচ্ছে। দেখো তোমরা করে এবার i টু দি পাওয়ার 23517352 মনে করো 6, এইটা করো তোমরা, তাড়াতাড়ি করো, 3 সেকেন্ড সময়। এমসিকিউ প্রচুর আসে। ঠিক আছে বাবা, এটা করো তাড়াতাড়ি। হ্যাঁ, মোহাম্মদ তাহমিদ করেছে -1। ঠিক আছে বাবা, এই যে i স্কয়ার মানে -1 যে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, -1। এই -i লিখেছে কে রে? সাজিদ। সাজিদের কান পাকাও তো কেউ একজন। সাজিদ আইডি থেকে -i লিখেছে, কানের উপর দেওয়াকে এখনো শিখতে পারলো না অঙ্ক। হ্যাঁ, কত কষ্ট করে অঙ্ক শেখাচ্ছি। হ্যাঁ, i স্কয়ার লিখলেও সঠিক ছিল। ঠিক আছে, মোহাম্মদ সাকিব হাসান কাফি, তোমাকে আমি অনেক পছন্দ করি ভাইয়া, তুমি আমার খুব পছন্দের একটা ছেলে। i স্কয়ার মানে -1। শতাব্দী বর্মা লিখেছে -1। হ্যাঁ ঠিক আছে। তাহমিদ অর্ক i স্কয়ার, সুন্দর অ্যান্সার। মোহাম্মদ আল মুত্তাফিক i স্কয়ার অ্যান্সার, ঠিক আছে। তাসনিম নাহার মিম i স্কয়ার, হোয়াট ইজ দিস? -1, ঠিক আছে, i স্কয়ারই হবে। দেখো কিভাবে আমরা বলেছি, আয়ের শেষের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করে যেটা অবশিষ্ট হবে সেটা হবে আয়ের ফাইনাল পাওয়ার। ওকে, তাহলে আয়ের ফাইনাল পাওয়ার হবে, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, অবশিষ্ট 2, দ্যাট ইজ i স্কয়ার। তাহলে i স্কয়ার মানে -1, এইটা অ্যান্সার বাবা। ঠিক আছে, অনেকে পারেনি বাবা। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো পারলাম। তাহলে আয়ের উপরে যত বড় পাওয়ারই দেওয়া হোক না কেন, তোমরা একটা কাজ করবা, আয়ের উপরে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে অ্যান্সার করবা, বাবা মায়ের মোবাইল নাম্বার দিয়ে অ্যান্সার করবা, শ্বশুর শাশুড়ির মোবাইল নাম্বার দিয়ে অ্যান্সার করবা। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আমরা শিখবো আরেকটা জিনিস। আই মানে তো আই বাবা। হ্যাঁ, i স্কয়ার মানে -1, এটা শুধু মাথায় রাখলে বাকিগুলো পারা যাবে বাবা। i কিউব মানে -i, কিভাবে? ওই যে i স্কয়ার ইনটু i। তাহলে i টু দি পাওয়ার 4 মানে কি? i টু দি পাওয়ার 4 মানে 1। হ্যাঁ, শুধু 1। কেন বাবা জানো? এই যে i স্কয়ার ইনটু i স্কয়ার, আর i স্কয়ার মানে কত? -1। i স্কয়ার মানে কত? -1। মাইনাসে মাইনাসে কি হবে বাবা? তাহলে +1। এই জন্য i টু দি পাওয়ার 4 = 1 হয় বাবা।
কারণ হচ্ছে আই স্কোয়ার ইকাল টু -1, ঠিক আছে? তাহলে আই টু দি পাওয়ার 4 মানে 1। এখন আমার প্রশ্ন যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকাল টু হোয়াট, রাইট? তাহলে বলো বাবা, আই তো আই, আই মানে আমি, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে তাহলে -i, আই টু দি পাওয়ার 4 মানে শুধু 1। তুমি বলো বাবা, এই +1 আর -1 রা1 হয়ে যাবে, মানে কেটে যাবে। তাহলে এইটা কেটে যায়, +i আর -i কেটে যায়, তাহলে সর্বসাকুল্যে থাকলো 0, ঠিক আছে বাবা? তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। ছোট্ট একটা নোট লেখো এখানে, যদি এইরকম ধারা থাকে, সেই ধারাতে যদি আয়ের 4টা পাওয়ার থাকে এবং সেই 4টা পাওয়ার যদি ক্রমিক হয়, ক্রমিক, যেমন দেখেন এখানে বাবা 1 2 3 4 1 2 3 4 4টা ক্রমিক সংখ্যা। চোখ বন্ধ করে এমসিকিউ আসলে এটার অ্যান্সার হবে 0। চোখ খুলে দেখবে অ্যান্সার সঠিক আছে। চোখ বন্ধ করে অ্যান্সার বলবা, কিন্তু ভরাটটা পূরণ করবা চোখ খুলে, নইলে আবার ভরাট পূরণ করতে ভুল হয়ে যাবে যে, ঠিক আছে না বাবা? তাহলে এইটা ইকুয়াল টু 0। তাহলে আয়ের পাওয়ার যদি 4টা থাকে, সেই 4টা পাওয়ার যদি ক্রমিক হয়, তবে চিরকাল কত হবে? 0। তো ভাইয়েরা আমার, ভাবেরা তোমাদের, যদি আমি এখন এটা বলি বাবা, আই টু দি পাওয়ার এখন 2020 সাল প্লাস আই টু দি পাওয়ার 2021 সাল প্লাস আই টু দি পাওয়ার 2022 সাল প্লাস আই টু দি পাওয়ার 2023 সাল। ওকে, চোখ বন্ধ করে বলতে হবে এটার অ্যান্সার কত? 0। কঠিন জিনিস ভাই, আদি দেখেছেন এই জুল ভাই, কঠিন জিনিস। এইটা পড়াইছি আমি, আদি এটা বলে দিচ্ছি, এর অ্যান্সার 0। কারণ আয়ের 4টা পাওয়ার ক্রমিক, ক্রমিক থাকলেই 0 হবে, ঠিক আছে? আয়ের 4টা পাওয়ার ক্রমিক, 2020 21 22 23, সুতরাং এটার অ্যান্সার 0। তাহলে যে কোনো, তার মানে কি এগুলো ভাগ করে আর ছোট করতে হচ্ছে না, কোনো দরকার নাই, ঠিক কিনা বাবা? যেমন দেখো, ওরা যদি ভাগ করতো তাহলে তাক লাগিয়ে যেত মানুষজন, যে আমরা কি বলেছি, শেষের 2টা ডিজিটকে ভাগ করতে হবে। 20কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 0, তাহলে আই টু দি পাওয়ার 0 প্লাস 21কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1, তাহলে আই টু দি পাওয়ার 1 প্লাস 22কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 2 প্লাস 23কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3। একই তো, কারণ 0 1 2 3 ক্রমিক আছে কিনা বাবা? তাহলে ক্রমিক থাকলে অ্যান্সার কি হবে? সো দিস ইকুয়াল টু আই টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে 1 হয়। আই তো আই, আই স্কোয়ার মানে -1 আর আই কিউব মানে -i। এবারে দেখো +1 আর -1 মোকাবেলা হয়ে যায়, তোমার আব্বু বলে, আর +i আর -i মানে কেটে যায়, দিস ইকুয়াল টু 0 বাবা। তুমি যে 4টা ক্রমিক সংখ্যায় নাও না কেন, তাদের যোগফল কত হবে? 0 হবে। তোমরা কি ক্লিয়ার ভাইয়া? দেখি তোমরা কে কি বলছো। বলছে 4টা পাওয়ারের কম বেশি থাকলে কি হবে? আরে ভাই এটা তো বলবো আমি, ঠিক আছে, ওইটা তো বলবোই। তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমি তো আজকে তোমাদের আয়ের ধারায় শেখাবো, শুধু আয় কি জিনিস সেটা শেখাবো। জটিল সংখ্যার সরলতা বলা হয় এটাকে, ঠিক আছে ভাই? এইটা কি শুধু 4টার জন্যই হবে, না তার বেশি হলেও 0 হবে? একটু ওয়েট অ্যান্ড সি, আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাই তোমরা একটু দেখো ভাইয়ের আমার। এবারে প্রশ্ন করেছেন যে আয়ের 4টা পাওয়ার ক্রমিক না হয় যদি এরকম হয়, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস, এরকম করতে করতে আই টু দি পাওয়ার 203 পর্যন্ত নিয়ে গেলাম। এবার এটার অ্যান্সার কি হবে, তাই না বাবা? আচ্ছা, সর্বপ্রথম 200 না 200 পর্যন্ত নিয়ে গেলাম বাবা, আস্তে আস্তে পড়াই, নইলে আবার ছেলেমেয়েরা মন খারাপ করবে। আপনার ক্লাস কয়টায় ভাই? 11টায়, 5 মিনিট। ওকে, তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে। এটাও তো তোমাদের প্রশ্ন যে আয়ের পাওয়ার যদি এর থেকে বেশি হয়। আমি তোমাকে বলেছি যে আয়ের যে কোনো 4টা পাওয়ার যদি থাকে আর যদি সেগুলো ক্রমিক হয়, তাহলে যোগফল হবে 0।
তাহলে বলো বাবা, এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে কিনা বাবা? ওকে, বলো এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে, এটা ক্রমিক, তাহলে এখানে একটা 0 হবে। এবারে এরপরে 5 থেকে 8 পর্যন্ত আছে, 5, 6, 7, যেহেতু এগুলো লিখিনি, তার মানে কি 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এরপরের 4টা হবে 0, তারপরের 4টা হবে 0, তারপরের 4টা হবে 0। তাহলে তুমি বলো 1 থেকে 200 পর্যন্ত আছে 0 0 0 0, তাহলে 200 কে 4 দ্বারা ভাগ করলে 50 হয়। তাহলে 4টা 0, তারপরের 4টা 0, তারপরের 4টা 0, এরকম 50টা 0 আছে বাবা, কারণ 200টা পদ আছে, 4 দ্বারা ভাগ করলে 50টা করে, মানে 4টা ক্রমিক নাম্বারের 50 সেট তৈরি হবে। তাহলে 0 প্লাস 0 এরকম করতে 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 এখানে 50তম 0। এখানে তো 200 আছে, এর আগে 199 আছে, 198 আছে, তারপরে 197 আছে, তাহলে ওগুলোতে 0। তাহলে এই 50টা 0 যোগ করলে একটা বড় 0 হবে না বাবা? তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাও আমরা পারবো। ক্লিয়ার? এবার আসো, আমি যদি এইটা না নিয়ে এখানে 203 নিতাম, 203, একটু আগে আমরা শিখলাম যে এটা ইকুয়াল টু যখন i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস 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 i টু দি পাওয়ার 200 প্লাস, তাহলে i টু দি পাওয়ার 201 প্লাস i টু দি পাওয়ার 202 প্লাস i টু দি পাওয়ার 203, 203 বাবা, 203। ঠিক আছে, তুমি বলো তো বাবা, একটু আগে আমরা শিখেছি এটা পর্যন্ত কত হয় অ্যান্সার? 0। ভেরি গুড। প্লাস এবারে বলো, এই শেষের দুটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1, তার মানে i টু দি পাওয়ার 1, প্লাস এখানে শেষের দুটা ডিজিটকে 2 দ্বারা ভাগ করলে i স্কয়ার, এবার এখানে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3, তাহলে এখানে i কিউব, তার মানে এখানে থাকছে i স্কয়ার মানে -1, i কিউব মানে -i আর -i 9 ইকুয়াল টু -1, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে -1। এবং দেখো ফাইনালি আমরা এই জিনিসটা ইকুয়াল টু নিয়ে এসেছি এইটা, রাইট, হিসাব করে করে। আর আমি ছাত্রদেরকে শেখাই এরকম যদি আয়ের ধারা থাকে, সর্বোচ্চ পাওয়ারকে 4 দ্বারা ভাগ করবো, অর্থাৎ শেষের দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করে যত হবে, 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট কত হবে বাবা? অবশিষ্ট যত হবে আর কি, অবশিষ্ট 3। প্রথম থেকে শুরু করে যেখানে দেখবা আয়ের পাওয়ার 3 আছে, তারপরের অংশটা মিশাই দিবা, এটাই অ্যান্সার। এই যে এটা অ্যান্সার। ঠিক আছে বাবা? তাহলে আমি যদি এখন এরকম একটা অঙ্ক নিই যে 1 প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস 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 প্লাস, মনে করো i টু দি পাওয়ার 401। ঠিক আছে বাবা? কিচ্ছু করার লাগবে না তোমার, শুধু তুমি শুধু আমাকে বলবা, ভেরি গুড, আয়ের পর থেকে মিশে যাবে। দেখো এখানে অবশিষ্ট 1, তাহলে আয়ের পাওয়ার যেখানে 1 ততদূর পর্যন্ত অ্যান্সার হবে, তার মানে এইটুকু অ্যান্সার হবে, এইটুকু মিশে যাবে, অর্থাৎ এইটুকু মিশে যাবে। এটাকে বলা হয় মিশানো পদ্ধতি অফ আয়ের মান নির্ণয়। ঠিক আছে বাবা? তাহলে এরকম ধারার অঙ্ক এখন পারা যাবে কিনা, এই বলো তোমরা ক্লিয়ার কিনা বলো? এই তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু শুধু তোমরা আমাকে বলো। ইসরাদুল হুদা, তোমার ভুল হয়েছে ভাই, আই হবে না, 1 প্লাস আই। তোমাকে তো বলেছি যে আদি পারল এই প্রশ্নের অ্যান্সার দেখে যে শেষের দুটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট 1, যেখানে আয়ের পাওয়ার 1 থাকবে ততদূর পর্যন্ত রাখতে হবে, বাকিগুলো মিশাই দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। কি ঠিক আছে? সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। সবাই বলছে ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার। কোনো সমস্যা থাকলে বলো। তাহলে আমি এই আয়ের ধারা শিখলাম। ঠিক আছে, এবারে তোমাদের বাড়ির একটা কাজ দিই। এই আমার ক্লাস শেষ হলে জুয়েল ভাইয়ের ক্লাস শুরু হবে। ঠিক আছে, দেখো কোনটা দেব ভাই? হেভি একটা প্রশ্ন দেব ওদেরকে।
আই প্লাস 2 ইন্টু আই স্কোয়ার প্লাস 3 ইন্টু আই কিউব প্লাস 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 প্লাস এরকম করতে করতে 100 ইন্টু আই টু দি পাওয়ার 100, এইটা ইকুয়াল টু হোয়াট? এইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? হাউস ওয়াইফের কাজ। HW মানে হাউস ওয়াইফ বাবা, ঠিক আছে, হোমওয়ার্কও বলে, ঠিক আছে? তাহলে তোমরা এইটার মান আমাকে বের করে আজকে তোমরা কমেন্ট বক্সে লিখবা। হ্যাঁ, তোমাদের জটিল সংখ্যার শুধু আমি আয়ের পরিচয় দিলাম আজকে, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের 9টায় ক্লাস ছিল। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমাদের নেটওয়ার্ক সমস্যাও হয়, আগে থেকে আমরা মানে সচেতন হব যে আমাদের নেটওয়ার্কের যদি সমস্যা হয় জুয়েল ভাইয়ের এখানে ক্লাস নেব, নয়তো বা আমার ওখানে ক্লাস নেব, কি ঠিক আছে? তোমরা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। একটু পরেই জুয়েল ভাইয়ের ক্লাস শুরু হবে এবং সামনের দিন আবার আমরা জটিল সংখ্যা শুরু করব। আমরা কিন্তু এখনও জটিল সংখ্যা শুরু করিনি, এখন শুধু একটা জিনিস শিখাইলাম যে হোয়াট ইজ আই, হোয়াট ইজ ইমাজিনারি ইউনিট, মানে কাল্পনিক সংখ্যার একক কাকে বলে এবং আয়ের বৈশিষ্ট্যটা কি। ওকে, সামনের দিন আমরা আরও ডিটেল আলোচনা করব। অবশ্যই ক্লাস মিস করো না। দেখো আজকে অনেকেই কিন্তু জয়েন করেনি, কারণ সকাল 9টায় ক্লাস ছিল। এটা সমস্যা হতে পারে, আমি কিন্তু 9টার দিকেই কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি একটু নেটওয়ার্কের অফিসের সাথে কথা বলি। কথা বলতে গিয়ে দেখলাম যে ওদের আসলে আমাদের ওখানে সমস্যা, এই জন্য আমি এখানে চলে এসেছি এবং এর মধ্যে সবাই চলে গেছে, ঠিক আছে? এই টেন্ডেন্সি নিয়ে যেহেতু ভিডিওগুলো পেজে মানে আমাদের গ্রুপে থাকেই, পরে দেখে নেব, ঠিক আছে বাবা? তো আমরা এরপর একটা কাজ করব, ভিডিওগুলো ম্যাক্সিমাম 5 ঘন্টা রাখবো, দেখি তখন ছেলেমেয়েরা কী করে। 5 ঘন্টা না, দেখা গেল ক্লাস নেওয়ার পরপরই ডিলিট করে দেব, ঠিক আছে না বাবা? হ্যাঁ, তাহলে একটু সকালবেলা ওঠার ওদের অভ্যাস করবে। ওকে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।